আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা? ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতীয় ট্রেন নেটওয়ার্ক ডাশ করে ফেলবে। তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে? লিখে বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা 800 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতীয় ট্রেন বাংলার বুকে চলবে না এমন আন্দোলনকে ঘিরে বিএনপি, জামাত, চরমনাই এমনকি দেশের সাধারণ মানুষ এই স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে সরকারের বিপক্ষে কথা বলতে বাধ্য। কেননা এই দেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে বঙ্গবন্ধুর মাধ্যমে। তবে সেই স্বাধীনতাটা এই লক্ষ্যে অর্জন করা হয়নি যে ভারত যা ইচ্ছে তা বাংলার বুকে চালিয়ে যাবে। এই সরকার তার নিজের ক্ষমতা টিকানোর জন্য নতুন যে পায়তারা করেছে দেশ বিক্রির, সর্বশেষ কি করবে দেশের জনগণ, বিরোধী দল এবং সাধারণ মানুষ, বিস্তারিত থাকছে রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসলে স্ক্রিনে ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হওয়ায় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি, কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা, তাই না? সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো। শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না, সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনা নেব কেন? এটা তো পুরোপুরি ভারতের স্বার্থ হয়েছে। আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা? ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতীয় ট্রেন নেটওয়ার্ক ডাশ করে ফেলবে। তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে? আমাদের টাকায় তৈরি হয়েছে, আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগনায়। আর আমরা কি তা চায় দেখবো? তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসেবে দেখা না হয়, সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে। কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায়। আমরা তো 50 বছর ধরে ভারতকে দেখে আসতেছি, তাই না? 80-র দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে। আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না, সে রেল পথে আমাদের সে ট্রানজিট দেবে? আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলো একটা ভারতীয় ধাপ্পাবাজি। এতে আরেকবার প্রমাণ হইল যে ভারত খালি নেয়, বিনিময় কিছু দেয় না। এটাই তাদের নীতি। শুধু কি ট্রেন যাবে, এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ, আর্মফোর্স, এমনকি সেনাবাহিনীও আসবে। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুক চিরা ভারতের এই ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না। এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন, কেমনে আটকাবেন? সেই সামর্থ্য আছে আপনাদের? কেমনে আটকাবো জানি না, কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে নাই, এটা দ্রুত হইছে। আপনারাও চিন্তা করেন, আমরা একই সাথে একটা পরিকল্পনা বের করব। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন, ভিডিওর শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে। কিন্তু বটম লাইন হইতেছে এই ট্রেন যাবে না, কোনোভাবে আমরা যাইতে দেব না। দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে কসাই মোদির দুইটা বক্তব্য। প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে। এই সফর টফরের কি দরকার? উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে? ভারত তো মারছে, নিজের হাতে নদীরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব। ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিস্সা আমাদেরকে বুঝাই দিত। আন্তর্জাতিক নদী, আমরা তো আইনত এর পানির হিস্সা পাই, সেটা তো সে দেয় নাই। এখন চীন $1 বিলিয়ন তিস্তা প্রকল্প অর্থায়ন করবে, সেটা শুই না ভারতের হোগায় মরিচ বাতি চলে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব মাসখানেক আগে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে। তুই কোথা থেকে টাকা দিবি রে? ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে? মাত্র $71 কোটি ঋণ দিছে, তাও ভারত পুরো হাসিনা আমলে। তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার? চুক্তি বাস্তবায়ন করলেই তোর চুকে যায়। তা না কইরা এখন ফোন দিয়ে আটতেছে চীনকে কেমনে ঠেকানো যায়। কারিগরি তেল ইত্যাদি হইলো, চীন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায়। চীন তোরে নজরদারি করতে দিলে তো এতই সোজা? চীন তো বোকা। মোদি আর একটা ডেঞ্জারাস কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে। কি সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে। আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচাইতে বড় সামরিক সহযোগী দেশ।
মোদির এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল কইরা দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা। কাটাল রানীর দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলি নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ। বালের আলাপ দাও, কইলেই হইল আমরা জানি না। এই প্রচারণা ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাবুয়ের এক পত্রিকায়। দেখেন, চীন বিরোধী এই প্রোপাগান্ডার উদ্দেশ্যই ছিল কাটাল রানীর সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটাল রানীকে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে? ইন্ডিয়া। সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব? প্রশ্নই ওঠে না। ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম। আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন। যে জেনারেল অতিরিক্ত উৎসাহে দেখাবেন না, ভুলে যান না। পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাইর করতে পারবো আমরা। আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই। পুলিশের এই সম্পদের হিসাব বাইর হইতেছে না ভিতর থেকে, যারা বঞ্চিত তারাই বাইর করতেছে এইসব, আপনাদেরও বাইর হবে। আর মাথায় রাখেন, যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হইয়া লেসপেন্সারি করছে, ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর কইরা, অতি উৎসাহী হইয়া ওর চামড়া তুলে ফেলবো। কিন্তু দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা সরাসরি এই ভারতীয় আগ্রাসন হতে বাঁচার জন্য এখন আমাদের বা জনসাধারণকে কিভাবে আন্দোলন গড়ে তুলবে এবং প্রত্যেক জায়গা থেকে এর প্রতিবাদ গড়ে উঠবে, সর্বশেষ বিস্তারিত জানবো এই রিপোর্টে। বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা 800 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এইখানে ট্রেন পরানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। স্লিপার খুলে ফেলা, ট্রেনের লাইন উঠাইয়া দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পরাইয়া দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি 800 কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে, মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। কানেক্টিভিটি হইতেই পারে। আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে, আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই, আমার ট্রাক যেতে চায়, ব্যবসা করবে, পেঁয়াজ আনবে, বিদ্যুৎ আনবে। আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান, ত্রিপুরা যান, কুমিল্লা হয়ে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু শুধু আপনি নেবেন, আমি কিছু পাবো না, আমি দেবো না, এটা তো চুক্তি হতে পারে না। আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে, কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না, সেটা কেমন কথা হইল? অতএব আমরা কানেক্টিভিটির বিপক্ষে না, কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে। এটা একপাক্ষিক হইলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী, এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে, এটা আপনি মেনটেন করতে পারবেন না। চুক্তি শেষ না, লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ। এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, কারণ দান সৎকার বাংলাদেশ না, কোনোভাবে ছোট করবেন না। শেখ হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না। বাংলাদেশ অনেক বড়, 20 কোটি মানুষের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। অতএব এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে 2 দিনের সফরে বাংলাদেশের এই দখলদার সরকারের একটা ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং 2 দিন সফর শেষে তারা বাংলাদেশে ফিরে এসছে। যে সোফার যে ছোট ছোট ব্রিফিংগুলো করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা এই দিল্লি সফরের সাবস্ট্যান্স খুব বেশি জানতে পারি। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে এই সফরে যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর কন্টেন্টস কী এবং কী কী বিষয় সেখানে আছে, বাংলাদেশের স্বার্থ কীভাবে সেখানে রক্ষা করা হয়েছে অথবা ভুলঞ্চিত করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আসলে জানবার চেষ্টা করেছি। দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা সাবস্ট্যান্টিভ কোনো কিছু জানবার সুযোগ এখনো পাইনি, কিন্তু সোফার যেগুলো আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি
সেটা খুবই ভয়ঙ্কর এবং বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সার্বভৌমত্বের সাথে নিয়ে টিকে থাকবার যে লড়াই, সেই লড়াইয়ে এটা কোনোভাবেই সহায়ক বলে আমরা মনে করছি না। তাই এবি পার্টির পক্ষ থেকে আজকে আমরা বোধ করছি যে 10টা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার ভিতরে অনেকগুলো নবায়িত হয়েছে, আগেই স্বাক্ষর করা ছিল, অনেকগুলো নতুন, কোনোটার ব্যাপারে 3টার ব্যাপারে আমরা শুনেছি যেটা মানে এটা স্মারক না, সেটা হচ্ছে যে চুক্তি। আবার কোথাও দেখলাম যে 10টাই স্মারক। তা আসলে কি সে ব্যাপারে আমরা এখনো পুরোপুরি জানি না। 2-3টা স্মারকের ব্যাপারে আমাদের স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।